কথা আছে, একটা স্টোরি যদি বলি, আমার জীবনের স্টোরি শুরু থেকেই বলি। আমি যখন ইন্টারমিডিয়েটে উঠেছি, এসএসসি পরীক্ষা দিলাম, তারপর ইন্টারমিডিয়েটে উঠেছি, তো শহরের দিকে গেলাম। আমার আসলে এরকম সামর্থ্য ছিল না যে একটা মেসে থাইকা 3-4 হাজার টাকা দিয়া তারপর কিন্তু সেখানে থাইকা পড়াশোনা করব। কারণ আমার বাবা মা তখন আমাকে 1000 টাকা দিত, মান্থলি 1000 টাকা দিত আমার বাবা, অথবা কোনো মাসে 1500, কোনো মাসে হাইয়েস্ট 2000 টাকা। তো 2000 টাকা বা 1500 টাকা দিয়ে একটা মেসে থাকা কি সম্ভব? জীবনেও সম্ভব। তো তখন আমি কি করলাম, তখন কোনো উপায় না পাইয়া জাস্ট একটা জায়গায় লজিনের মতো থাকছে, মানে তার 2জন ছেলে ছিল, ওই 2টা ছেলেকে পড়াইয়া তারপর কিন্তু আমার সেখানে কিন্তু আমি থেকেছি। তো ওইভাবে কিন্তু আমি মোটামুটি ভাবে 2টা বছর পার করছি। এবং আমি যখন ইন্টারমিডিয়েটে ওঠার পরে 2 বছর পার করলাম, তাদেরকে পড়াইয়া, তোমরা তো জানো লজিনের যে ব্যাপারটা, যে সেখানে থাকতে হয়, তাদেরকে পড়াইতে হয়, তারপর নিজের কিন্তু পড়াশোনা করতে হয়। সো আমি এভাবে পার করছি। যেখানে থাকতাম সেখান থেকে কলেজটা অনেক দূরে ছিল, সো ডেইলি কিন্তু আমি কলেজও করতে পারতাম। আমি দেখতাম যে আমার ফ্রেন্ড যারা আছে ওরা আসলে প্রাইভেট পড়ে, যেমন পদার্থবিজ্ঞান প্রাইভেট পড়ে, আমি তো সায়েন্সের স্টুডেন্ট ছিলাম, তারপর রসায়ন, মানে বিভিন্ন গ্রুপের সাবজেক্টগুলো প্রাইভেট পড়ে, স্যাররা বলতো যে প্রাইভেট পড়তে, কিন্তু আমার তো সেই সামর্থ্য ছিল না। তবে হায়ার ম্যাথ, উচ্চতর গণিত, এই সাবজেক্টটা আমি মোটামুটি ভাবে 3 মাস পড়ছিলাম এক স্যারের কাছে। তো তারপর আর পড়ি নাই, কারণ আমার সেই সামর্থ্য ছিল না। তো অনেক কষ্টে কিন্তু এই 2টা বছর কিন্তু আমি পার করেছি, আলহামদুলিল্লাহ পার করছি, কোনো আফসোস নেই তাতে। 2 বছর পার করার পরে দেন পরীক্ষা দিলাম, আলহামদুলিল্লাহ A+ আসলো। কিন্তু পরীক্ষা দেওয়ার পরই তোমরা তো জানো যে অ্যাডমিশনের একটা ব্যাপার আছে, যে ভর্তি পরীক্ষা, হয় তুমি মেডিকেলে পড়বা, নাহলে বুয়েটে পড়বা, না হয় তুমি বিভিন্ন ভার্সিটিতে পড়বা। তো আমার একটা স্বপ্ন ছিল, হয় আমি মেডিকেলে পড়বো, না হয় আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়বো। এই স্বপ্নটাকে পূরণ করার জন্য কি দরকার? তোমার অবশ্যই কোচিং করতে হবে, তাই না? তো আমি ইন্টারমিডিয়েট পরীক্ষা দিলাম। তারপর আমি এখন বাবা মার কাছে বললাম, আমার ফ্যামিলির কাছে বললাম যে আমি এখন ঢাকাতে যাব, ঢাকা গিয়ে আমি এখন কোচিং করব, কোচিং করার পরে আমি ভর্তি পরীক্ষা দিব। আমার আসলে এটা ইচ্ছা, আমি হয় মেডিকেলে পড়বো, না হয় আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়বো। তখন তারা হুট করে ধাপ করে আমার কথার উত্তরে কিন্তু বলে দিল যে না, তোকে পড়াইতে পারবো না, সেই সামর্থ্য আমাদের নাই। আর এখন যে ভর্তি হবি যাইয়া, তাহলে তোর তো মানে আমরা তো টাকাও দিতে পারবো না, টাকা দেওয়ার কোনো সামর্থ্য নাই, মানে আমরা পারবো না। ডাইরেক্ট বললাম আমি পারবো না। যাই হোক, কোনোভাবে টাকা ধার কইরা অনেক বোঝানোর পরে কোনোভাবে কিছু টাকা ধার দিল। তারপর যাইয়া ঢাকাতে যে একটা কোচিংয়ে আমি ভর্তির জন্য কিছু টাকাও দিলাম। কাহিনী যেটা হয়েছে ভাইয়া, যেদিন আমি ঢাকা গেছি, ধরো আমরা তো বরিশালে, তো তার মানে লঞ্চে গেছি, আমি লঞ্চে করে ঢাকাতে গেছি। ধরো এই আজকের দিনে সন্ধ্যার সময় আমি মেলা করছি, রওনা দিছি, পরের দিন যা পৌঁছেছি। পরের দিন হুট করে বাড়ি থেকে ফোন আসলো, ফোন এসে বললো তোকে পড়াইতে পারবো না, তুই বাড়ি ফিরে কোনোভাবেই সম্ভব না, পারবো না, মানে রাগের মাথায় কথাগুলো বলছে। তখন আমার যে এত খারাপ লাগছে, ডাইরেক্ট আমি কান্না করে দিয়েছি। আমি এত পরিমাণ কাঁদছি যে ভাষায় তোমাদের বুঝাইতে পারবো না যে কি পরিমাণ আমি কাঁদছি। আমার যে বন্ধু ছিল, যে বন্ধু আমাকে বললো যে তুই আমার সাথে থাইকা করবি, আমরা 2জনে সিদ্ধান্ত নিলাম, 2জনে একসাথে বৈশা মানে আমরা পড়াশোনা করবো। 3টা মাস পড়াশোনা করে আমি ভর্তি পরীক্ষা দিব, একটা জায়গায় দেখি কি করতে পারি কিনা, কিছু করতে পারি। তো যেদিন ঢাকা গেলাম, পরের দিন এই সংবাদ যখন শুনলাম, তারপর আবার আমি ভাইয়া সেই দিনই, পরের দিন যে পৌঁছেছি ঢাকা, সেই দিনই আমি আবার বাড়ির দিকে রওনা দিলাম, লঞ্চে করে। ওই জিনিসটা আমার সারা জীবন মনে থাকবে, যে মানুষ এত পরিমাণ আমি কান্না করছি, যে কারণ আমার স্বপ্ন এই শেষ। তো আমি বাড়িও আসি নাই, আমি একটা যেখানে পড়াশোনা করছি ইন্টারমিডিয়েট, সেই জায়গাতে গেছি। তো আমি বাড়িও আসি নাই, কারণ আমার এত পরিমাণ খারাপ লাগছে। সেখানে যাই আমি 2-3 দিন রয়েছি। তো তখনই বুঝছিলাম যে এই হয়তো বা আমার জীবনটা শেষ, এই আমার জীবন শেষ, আমি আর কিছু হইতে পারবো না। তখন নিয়ত করেছি যে না, কোনো পরীক্ষা আমি দিব না, কোনো ভর্তি পরীক্ষা আমি দেবো না, দরকার নাই। আমার জীবনে হয়তো বা এটাই ছিল, কিছু একটা কইরা খাবো, বাস শেষ। মেয়ে হয়েছে তোমার ফ্যামিলি যদি তোমাকে চালাইতে না পারে, তাহলে তুমি কেমনে পারবে? তো তোমার অবশ্যই কর্মের ভিতরে ঢুকতে হবে, তোমার অবশ্যই কিন্তু কাজবাজ করে কিছু একটা খাইতে হবে, তাই না? কি করবো তখন আমি চিন্তায় মাথা মানে এত পরিমাণ আমি কান্না করছি যে কি করবো আমি তখন আমার যে চেহারাটা যদি তুমি দেখো না, এই যে রিফাতের যে চেহারাটা, এই চেহারাটা ছিল না, এত পরিমাণ বাজে ছিল আমার চেহারা। আমি শুরু করলাম এই যে অনলাইন ক্লাস, মানে দেখতাম যে মানে ভালো পড়ায়, কিন্তু তখন আমি চিন্তা করতাম যে আমি যদি ভার্সিটিতে না পড়ি, বা আমার মানে যদি কোনো মেডিকেলে না পড়ি, মানে সেক্ষেত্রে কি আমার কাছে কেউ পড়বে? তো তখন আমি চিন্তা করতাম যে না, পড়বে না কেন, যদি ভালো পড়াইতে পারি অবশ্যই, তাহলে আমার কাছে অবশ্যই স্টুডেন্টরা পড়বে। তখন শুরু করলাম মানে ইউটিউবের যাত্রাটা আস্তে ইউটিউব থেকে শুরু করছে। তোমরা যদি আমার আগের ভিডিওগুলো দেখো, ইউটিউব চ্যানেলে আছে, আগের ভিডিওতে দেখো,
তো আমার চেহারা দেখছো তোমরা অনেকেই দেখেছো, এত পরিমাণ বাজে ছিল। কারণ তখন মানসিক টেনশন কাজ করছিল ভাই। তখন কি করব আমি আমার লাইফটাকে কি করব আমি নিজেও আমি বুঝতে পারতেছি না যে আমি কি করব। আমার এই এত বড় স্বপ্ন, আমার যে বন্ধু ছিল সে এখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, কিন্তু তার ভিতর থেকে আমি পারলাম, আমি ব্যর্থ হইলাম। কেন হইলাম? ফ্যামিলির কারণে। কেউ কিন্তু জিজ্ঞেস করে না যে ভাই তোর যে স্বপ্ন ছিল ঢাকা ইউনিভার্সিটিতে পড়া, তোর যে এই মেডিকেলে পড়ার স্বপ্ন ছিল, তো তুই তো পারলি না, তুই ভর্তি পরীক্ষায় তুই তো ফেল। কিছু কিছু স্টুডেন্টকে জিজ্ঞেস করে দেখবা যে কেন সে পারে নাই, কিসের জন্য সে ব্যর্থ হয়েছে, কিসের জন্য জিজ্ঞেস করো, তার মনের কথাটা তুমি জানতে পারো। এরপরে দেখলাম যে না আমি আসলে পারতেছি না, তারপর আমি শুরু করলাম এইটা, দেখতেছি আমি পারতেছি না, কোনোভাবেই আমি পারতেছি না, আমি এই ফোনের সামনে দাঁড়ায় আমি কথা বলতে পারতেছি না। তখন আমি ভেঙে পড়লাম যে না কি করব আমি। একটা পর্যায়ে আমি চিন্তা করলাম যে না, যেহেতু আল্লাহর উপর একটা ভরসা আছে, তো আল্লাহর উপর এই ভরসাটা রেখে আমি একদিন রাত 2টা পর্যন্ত পড়ছি। আমার এখনো মনে আছে 2টা বাজছে, 2টা পর্যন্ত টানা পড়ছি রাতে। এরপরে তাহাজ্জুদের যে নামাজের কথা শুরুতে বলছে, তাহাজ্জুদের 2 রাকাত নামাজ। ইবাদতের কথা কারো কাছে বলা উচিত না, তারপরও আমি তোমাদের দিকটা যেন ভালো হয়, তোমাদের লক্ষ্যে যেন তোমরা পৌঁছতে পারো, এই কারণে আমি কথাগুলো বলতেছি। 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে মানে একটু সময় নিয়ে পড়ছি, আমি আল্লাহর কাছে কেঁদে কান্না করে বলছি, অনেকক্ষণ বলছি। আমি মনে করি সেই কান্নার ফল, সেই নামাজের ফল হয়তো বা আল্লাহ তাআলা আমার মনের আশা পূর্ণ করছে, তাহলে আমি জীবনেও এই পর্যায়ে আসতে পারতাম না। তোমরা বলবা আমি 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 নিজেকে কিচ্ছু মনে করতেছি না যে আমি এই পর্যায়ে গেছি, না ভাই আমি কোনো পর্যায়ে যাই না, বাট যতটুকু করেছি আলহামদুলিল্লাহ। এই যে রিফাত একাডেমির 3 লক্ষ স্টুডেন্ট, 3 লক্ষ সাবস্ক্রাইবার, 3 লক্ষ স্টুডেন্ট কিন্তু আমাকে ভালোবাসে না, নাহলে তারা আমাকে কি ফলো করতো না। যে যতটুকু আমি অর্জন করতে পেরেছি, আমি যেটা মনে করি আমি এটা সবসময় মনে করি যে এটা আমার আল্লাহর জন্য আমি পারছি, কারণ তার উপর আমার একটা বিশ্বাস ছিল।